ইস্যুটা হলো সিট পার্টি। সিট পার্টি শব্দটা আমি চালু করছি। বিএনপির সাথে যারা আন্দোলনে ছিল, কোন আন্দোলনে? হাসিনা বিরোধী 3 বছরের আন্দোলন। বিএনপি করছিল না? 28 অক্টোবরে প্রোগ্রাম ঘোষণা করতে একটা বোমা ফোড়ায় যে ফেলে ছুঁয়ে পালাইছে বিএনপি। এই তাদের সাথে ছিল যেসব দলগুলো খুচরা খুচরা দল, ওয়ান ম্যান শো অথবা কিছু, এই যে ছোট ছোট দলগুলো, অনেক ধরনের নাম তাদের। কেউ বলে 12 দলীয় জোট, কেউ বলে গণতন্ত্র মঞ্চ, হোয়াটএভার, এগুলো তো থাকেই। বিএনপি এই প্রথম, মানে হেডলাইন হলো খবরের প্রথম হলো হেডলাইন, বিএনপি নেতাদের সঙ্গে এক জোট সঙ্গীর বৈঠক, ঢাকার আসন সমঝোতার আলোচনাতে যা হলো। কি হলো এটা রহস্য রেখে দিয়েছে, শিরোনাম মানিত রহস্য করার শিরোনাম হয়। তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে বিরোধী নেতাটা কে আস। বিরোধী নেতার নাম হচ্ছে সাইফুল হক। আমরা সাইফুল হক তার দলের নাম শুনলে মনে হয় যে মেননের পার্টি বোধ হয়, আসলে না, মেননের পার্টিতে ছিলেন উনি এক সময়, সেই জন্য ওনার নামও অকাশ পার্টি, কিন্তু ব্র্যাকেটে সাইফুল। তো সাইফুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় 1982 সালে, যখন একসাথে তার সাথে রাজনীতি করেছি। সে মেলা পুরোনো কাহিনী, এগুলো নিয়ে আমি এখন খাতা খুলতে চাচ্ছি না, কিন্তু সাইফুল ভাই খুব পরিচিত আমার সেই হিসাবে থেকে। পরে থাকলে এঘাট শেখাট মানে কিছু করে ফাইনালি ওনারা ওয়াকাস পার্টিতে জয়েন করেছিল। ওয়াকাস পার্টির সাথে থাকতে তখন থেকে বেরিয়ে গিয়ে আরেকটা ওয়াকাস পার্টি করছে। 80 দশকের এই জিনিসগুলো থাকে নাই, পরে মেলা ধাক্কা দুক্কা খাইয়া 80 দশক গেছে, 90 দশক গেছে, নতুন শতক এসে গেছে। এরপরে কে কোথায় ছিটকে পড়েছে। তবে একটা ট্রেন্ড যদি বলি, অভিমুখ, কোন ট্রেন্ড শুরু হয়েছে বিশেষ করে 2001 থেকে, ট্রেন্ডটা হলো যে সবাই কমিউনিস্টরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর ফাইনালি সবার ডেস্টিনেশন হলো সিবিতে জয়েন করা। যেমন ধরেন মেনন সাহেবের একটা ঘনিষ্ঠ লোক, সর্বকনিষ্ঠ নাম ছিল হায়দার আকবর খান রণভাই অনেকে ছিলেন। রণভাই স্ট্রেট সিবিতে জয়েন করে ওখানে থাকা অবস্থাতেই মারা গেছেন। বাসুদের খোদ খালিকুজ্জামান যে বাসুদটা শুরুই করছে, হ্যাঁ, সাথে মান্না ভাই ছিল, সে বাসুদের খালিকুজ্জামান তো স্ট্রেট, বোধহয় এখনো অ্যালায়েন্স বলে বেড়ায়, কিন্তু কার্যত এটা সিবিবির অংশ হয়ে গেছে। তো এটাই বলছে যে অভিমুখটা হলো সবাই সিবিবির দিকে চলে যাচ্ছে, মানে আর কিছুই করার মুড নাই। সিবিবি কোনো না কোনো ভাবে একটা বাক্তি জ্বালিয়ে ফিরে দিচ্ছে, তো বেটার হলো মরে যাওয়ার আগে ওই এনে গিয়ে লাশটা দাফনাই দিই, তাহলে অন্তত পরিণতি কি হচ্ছে বলতে পারবো। যেন বা ব্যাপারটা এরকমই আর কি। এনিওয়ে, তো এই হাসিনা বিরোধী মুভমেন্টের সময় সাইফুল ভাই এই গণতন্ত্রের মঞ্চ, বামপন্থীদের মান্না ভাই, উনি, জনের সাকি ইত্যাদি ইত্যাদি মিল্লা, তারা যে গণতন্ত্রের মঞ্চ কারা করেছেন ওখানে। সাইফুল ভাইয়ের কোনো দল নামেই আছে একটা ব্যানার, লোকজন বোধ হয় 10 জনও নেই। 10 জন কেন, আসলে উনার লোক বলতে উনি আর ওনার ওয়াইফ এলো দল। সে জায়গায় ওনার ব্যাপার উনি বুঝবেন ভালো, কিন্তু গত রাত্রে সম্ভবত উনি গেছেন একেবারে বিএনপির সাথে কথা বলতে, সিট নিয়ে। কোথায়? বিএনপির গুলশান অফিসে। তার যে বর্ণনা দিচ্ছে প্রথম আলো, সাংঘাতিক। সাইফুল ভাই ওখানে গিয়া দাবি করছে আব্বাসের সিটটা, বুঝেন কাহিনী, দিলে আব্বাসের সিট যেটা ওটা দাবি করছে, ওটা আমাদের দিচ্ছে, সঙ্গে জুড়ে দিচ্ছে। দেখেন, এটা যদি না দেন আপনারা কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, আমাদের সাথে জোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছেন এইটা কিন্তু ভঙ্গ হবে। সাংঘাতিক অভিযোগ। শুধু তাই না, একটু ছাড়ও দিয়েছে যে যদি আব্বাসের সিটটা না দেওয়া যায়, ধরেন যদি পাশের সিটটা দেন, ওটা যেটা সাইফুল ইসলাম নীরব নামে আপনাদের ওদের উত্তরের লোকটা দাঁড়াইছেন যেখানে, ওটা দেন। তো পত্রিকার ভাষ্য অনুযায়ী যেসব শব্দ দিয়ে রিপোর্টটা লেখা আছে, সেই ভাষ্য অনুযায়ী বিএনপি খুব অস্বস্তিতে পড়ে এটা কেমনে সরাসরি বিরোধিতা করে। কটাবার সে বুঝাইছে নেতাদের
অস্বস্তি আছে, এটা দিতে পারবে না। এবং একটা পর্যায়ে এটা নিয়ে খুবই রাগ করে সাউল ভাই ধীরে উঠতে গেছে। সাংঘাতিক কাণ্ড। আমার মজা লাগতেছে আব্বাসের সিটটা চাই বলছে, এইটা চিন্তা করে আমার মজা লাগতেছে। আমি আগেই বলছি তার দলের লোক বলতে কিছু নাই তো আসলে, এটা স্বামী স্ত্রী পার্টি একটা, তো সেদিক থেকে চাহিদাটা বেশ ভালো। এবার ঝপ করে আমি চলে আসি একটা জায়গায়, সিটপাটির দশা কি হয় শেষে। সিটপাটি এইবারই প্রথম হচ্ছে বাংলাদেশে, তা তো না, এরকম সিটপাটি হয়েছে। দলের জোটের বেলায় এই 15-20 অমুক তমুক সংখ্যা বাড়ায়, কেউ কম ছিল না। বিএনপির সাথে 20 দলীয় জোট ছিল না, আর খোঁজ করলে দেখা যাবে যে সব মিলায় হয়তো 100টা লোক নাই, মেইন 2-3টা পার্টি বাদ দিয়ে বাকিদের সব মিলাই 100টা লোক হবে না, এরকম অবস্থা এগুলার। তো সিট পার্টির পরিণতি কি হয় আর সেদিক থেকে দেখে এর কনক্লুশন বা এই ব্যাপারটাকে দেখতে হবে কি করে, সে সম্পর্কে আমার শ্রোতাদেরকে একটা ধারণা দিতে। আগে যেসব জোট হয়েছে, পরে জোটের মূল পার্টিটা আওয়ামী লীগ বা বিএনপি যখন ক্ষমতায় গেছে তখন কি হচ্ছে, তখন যেটা হয়েছে এই সিট পার্টির লোকদেরকে তারা যেটা অফার করছে নমিনেশন না দিয়ে ওটা কাজে লাগাইতে পারবে না, জিতাই দিলেও পারবে না দিতে। যেমন ধরেন না কেন হাসিনা আমলের শেষ বেলায় কি হচ্ছে, এর আগে আমাদের মেয়র সাহেব আমাদের বিজ্ঞান কলেজের এরিয়া ওয়েন থেকে এমপি, সাংঘাতিকতা, লোক বাইরে গেছে। লাস্ট বার ইলেকশন ওকে পাঠাই দিছে বাবুগঞ্জে বোধ হয় পরিষ্কার ইলেকশন অন্ধে করেন নেলে কোথা স্ট্রেট না, আমাদের ঢাকা শহর দখল নিতে হবে, আসে না ওকে ঢাকা থেকে নির্বাচনী পিঠতে দেন, কিছু করাচ্ছে। তো মেনানোর মতন লোককে হাসিনের এত দালাল হওয়ার পরও থাকে এই অবস্থা করছে, এটাও তো একটা পরিণতি আসলে। মেনানোর মতন পার্টি যে মন্ত্রী ছিল বলে বুঝতে পারতেছে। তাহলে অ্যাকচুয়ালি যেটা হয়েছে কমন ট্রেন্ড যেটা ওদেরকে যে অফার করে সাধারণত তা হলো সরকারি ব্যাংক আছে না, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংকে, এই ব্যাংকগুলাতে পরিচালক পদ আছে, চেয়ারম্যান তো একটা আছেই, চেয়ারম্যান দেওয়ার আরো উঁচু দরের ওস্তাদ দালাল, যেমন মনে করে একটা ইন্ডিয়ান খাস দালাল আছে, একটা অর্থনৈতিক সমিতির তাকে দান দিছে চেয়ারম্যান, সরকারি ব্যাংক জনতা ব্যাংক বা রূপালী ব্যাংকের চেয়ারম্যান দিছে। আর এই যে পরিচালক পদগুলা যে খালি থাকে ওই একটা পরিচালক বানাতে লাভ কি? লাভ হইল যে ওই ব্যাংক থেকে যে লোন দেওয়া, ওই লোনের একটা খাতা ঘুরে আনতে পারলে উনি কিছু কমিশন পায়। কথা ক্লিয়ার? তাহলে সিট পার্টির পরিণত হবে ওইটা। এই হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল রেওয়াজ। কারণ আমরা কি এগুলা খবর নিই নেই? যদি না নিয়ে থাকি, কেউ জোটে গিয়ে থাকে, তাইলে এটা আপনার সমস্যা, এইটা বিএনপির সমস্যা না। এই তো রেওয়াজ স্টাবলিশ হয়ে গেছে, আজকে তো না। দেখেন 15-7 জন মিলে ঐক্য জোট, এগুলো তো সে এরশাদের আমল থেকে দেখতেছি আমরা, ফলে নতুন কিছু না তো আসলে। এই জন্য এই আমলে এগুলো নিয়ে মেলা হইচে উঠতেছিল, এগুলো থামানোর জন্য, রিয়েলিটিতে পৌঁছে দেওয়ার জন্য দর্শকদের মধ্যে আমি এই শব্দটা চালু করছিলাম, সিট পার্টি। মূলত একটা সিট, একটা আত্মটা বুঝলাম কেন, এই যে ব্যাংকে পরিচালক হইতে চায়। যেমন ধরেন আপনার হাসিনা আমলে তো ছিল আমাদের বড়ুয়া, বিল বড়ুয়া, কি ছিলেন ওইরকম, ওই তো এমপি ওরা যোগ্য ছিলেন না। তো এগুলো হয়, এগুলো হচ্ছে রেওয়াজ। আপনার নিজের ওজন বুঝেন, দাম চাইবেন না। আমার ওজন সম্পর্কে, নিজের ওজন সম্পর্কে নিজের মূল্যায়ন নেই, এটা চাইলে হবে? ওকে, তাহলে সার কথা হলো এখন কিন্তু বাকি আছে আরো যেসব দলগুলো বিএনপির সহজোটের দলগুলাকে কাকে কি দিবে সেটা নিয়ে আছে। দেখেন ইতিমধ্যে ঘটনা উঠতে গেছে, কিছু একটা লেবার না, ইসলামী লেবার পরিবার কিছু একটা, ইরান যান না মুস্তাফিজ ইরান বোধ হয় না, এ তো প্রচন্ড ক্ষুব্ধ হয়ে একদম বিএনপি থেকে দূরে চলে গেছে। লিবারেল পার্টি মানে আমাদের কর্নেল অলির পার্টি থেকে ভেঙে আসা একটা দল, সে একেবারে বুদ্ধিমানের মতন পুরা দল নিয়ে ঢুকে গেছে বিএনপির অংশ, আর দল আলাদা রাখবে না যদি এটাও যদি নমিনেশনটা পায়। এটা বুদ্ধিমান লোক।
এ তো হোনাই থা। আর এবারের অবস্থা বুঝেন, কাউকে প্রত্যেকটা দলকে একটু করে সিট দেওয়া বিএনপির পক্ষে এত সহজ না, সম্ভব না। প্লাস কয়টা সিট পানা পায় এটা নিয়ে তার যে আর সন্দেহ আছে। যদিও আজকে আবার তারা বিএনপির মিডিয়া সেলস একটা স্ট্যাটাস দিয়েছে পরে মারাত্মক। 24 সালে একটা সকল তথাকথিত একটা জরিপ বানাইছিল ইনকিলাব। ইনকিলাব এখন একটা কাঁচা খুললা তারে যে 1,000 টাকা নিয়ে পত্রিকাটা ভাড়া দিচ্ছে, ভাই আমি আপনার পক্ষে, জাতীয়তাবাদী দলের পক্ষে আমি আমার পত্রিকাটা আমি সঁপে দিলাম, কি দিবেন বলেন? একদম এই সম্পর্ক। পরে যত ভুয়া নিউজ, গুজব নিউজ ছাপ্পা একটা হেডলাইন বানাই দিতেছে পত্রিকাতে। এইসব করা হয় বাঁয়ের ফার্স্ট কলামে কোন রিপোর্টার দিচ্ছে। তো ইনকিলাব আজকাল বিএনপিকে এরকম একটা সার্ভিস দিতে আছে। তো সেই পত্রিকায় এই জরিপটা ছাপা হয়েছিল 2024 সালে। সেইখানে তাদের সাহস দেখেন আপনি, সেইখানে ভোট দেখাইছিল যা, আর এবার প্রথম যা দেখাইলো এই দুইটার মাঝে 4% তফাৎ, দুটোই মানেন না। এখন বিএনপি মিডিয়া সেল দাবি করছে যে গত 1 বছরের মধ্যে 4% ভোট বাড়ছে বিএনপি। বুঝতে পারছে যে আমরা কত শক্তিশালী, এটাও শুনতেছে। তলে হাত দিয়ে একটু কাহিনী হলো, ওই যে গতবার যে 61% পড়ছিল আর এবার আরো 4%, 65% যে হইল বিএনপি, তো ভাই ডাকসু রেজাল্ট এরকম লোকে সাদিক তো নিজে চিন্তা করতে পারে নাই যে একটা জামাতে ইসলাম শিবিরের ছেলে ডাকসু বিপি হয়ে যাবে। এটা কি রিফ্লেক্ট করে আপনার 61% ভোটার আছে? করে? এটা তো 24 আর 25 সালের মাঝামাঝির ঘটনা। কি মনে হয় আপনাদের? বিএনপি যদি এত জনপ্রিয়তা থাকে 61% বড়। আরেকটা মনে করে দিই, গত বছর যা কিছু জরিপ হয়েছে, কোন জরিপে আপনার এরকম সুনির্দিষ্ট কোন দল কত হবে কিছু দেখাইতে আর নেই। প্রাইভেট ইউনিভার্সিটির কিছু টিচাররা তারা একটা উদ্যোগ নিয়েছিল, ফাইনালি দেখা গেছে 50%-এর বেশি লোক ঠিকই করে নাই যারা কাকে ভোট দিবে। এত ভাষা ছিল পরিস্থিতি। আর এরই ভিতরে ইনকিলাব দেখাই দিল 61%, আর সেইটা নিয়ে আবার বিএনপি মিডিয়া সেল কম্পারিজন দেখাচ্ছে। মজার গেল না? এটাতে বোঝা গেল আর কি যে তারেক যে ভাবতেছে ক্যাম্পেইনই আসল, ক্যাম্পেইন দিয়ে আমি এবার উজির নাজির মেরে আলাম, তাহলে নিশ্চয়ই উজির নাজিরই মরবে, রিয়েল উজির নাজিরটা মরবে। তার ক্যাম্পেইনে যা বলবো তাই হবে। এইভাবে কতদূর আগাইতে পারে তারা দেখা যাক। এনিওয়ে, কথা শুনেছিল সাইফুল দিয়ে। সার কথাটা হলো এইটা যে কারোরই না বিএনপির না তার সহযোগী এইসব দলগুলা কারোরই কোনো এস্টিমেশন নাই, রিয়েল এস্টিমেশন কারো নাই যে সে কথাটা ওজনদার। এইভাবেই চলতেছে বাংলাদেশে ইলেকশন রাজনীতি। থ্যাংক ইউ।